যিনি আমার পাশে বসে আছেন, আমরা সবাই অপেক্ষা করছি ওনার জন্যই। সো আমরা অনেক বলেছি, আমি তো অনেকই বলেছি। সো আমি শর্মিলা মাসি আর ঋতুকে বলবো, প্লিজ, এভরিবডি ইজ ওয়েটিং টু হিয়ার ফ্রম ইউ। ইন দ্য সেন্স, তোমার এই যে এতদিন পরে বাংলা ছবি করলে, 14 বছর পরে, এবং এখানে এসে হোয়াট ইজ দ্য ফিলিং ইউ হ্যাভ? আমার মনে আছে, আমি এটা সকলের সামনেই বলতে পারি, আমি মেসেজে ওনাকে বলেছিলাম, আমি খুব প্লিডিংলি, যে পুরো কলকাতা শহর, পুরো বাংলা ওয়েট করছে শর্মিলা ঠাকুরের জন্য। সো হ্যাঁ, মোটেই হ্যাঁ, মানে এটা আমি ডিসএগ্রি করলাম। সো তুমি যদি একবার আসতে পারো। সো ওনার শরীর খুব একটা ভালো নেই এবং ছিলও না, তার মধ্যেও যে এসছেন, মানে আমরা আপ্লুত, আমরা পুরো ভাবনা আজকাল টিম, আমাদের পুরাতন টিম, আমরা আপ্লুত, এবং আমরা বলতেও পারছেন না উনি আসবেন কিনা, এই এই সাসপেন্সটা ছিল। বাট উনি যে আমাদের মধ্যে এসছেন, অনেক অনেক ধন্যবাদ সকল বাঙালিদের থেকে। আমি বলবো শুধু আমাদের টিম থেকে না আর কি। সো এবার হ্যাঁ বল। 14 দিন না 15 দিন আমরা একসঙ্গে শুটিং করেছি। খুবই চ্যালেঞ্জিং লোকেশন ছিল, বেশ দূরে ছিল, 2 ঘন্টা লাগছিল, 2 ঘন্টা না প্রায়, আমি যেখানে ছিলাম সেখান থেকে যেতে। তারপরে ওখানে ভীষণ গঙ্গার পাড়ে, খুব ঠান্ডা ছিল, খুব মশা ছিল বিকেলের দিকে, ডিসেম্বরে শুটিং করেছি। কিন্তু আমরা যেমন দ্য সেন্স ইন দ্য ইউনিট, যে আমরা, আর সিঁড়ি ভেঙে যেতে হতো আমাকে, দিনে প্রায় তুমি 5-6 বার উপরে উঠিয়েছো, তারপরে নিচে, তো সেরকম। কিন্তু এত মজা করে শুটিং করেছি, খুব ভালো লেগেছে। আর তুমি যেটা বললে যে এতদিন পরে, 14 বছর পরে বাংলা ছবিতে কাজ করে, কিন্তু বাংলায় নিজের ভাষায় যে একটা আনন্দ রয়েছে, যেটা পারফরমেন্সে বা অভিনয় করার যে আনন্দ, সেটা যেরকম নিজের ভাষায় ভালো লাগে, মানে একটা ফুলফিলমেন্টের মতন মনে হয়, সেটা অন্য ভাষায় অত হয় না। আর অন্য ভাষায় আবার ইম্প্রোভাইজ করাটাও একটু মুশকিল, কারণ বাঙালি হিসেবে যেমন জেন্ডার নেই না, কি টু কার প্রবলেম আছে, গ্রামারের প্রবলেম আছে। তো চট করে ইম্প্রোভাইজ করা, যদি আমার মনে হয় এই কথাটা যদি আমি বলতে পারি খুব ভালো লাগবে, সেটা কথাটা তৎক্ষণাৎ বলা যায় না, কারণ দেয়ার ইজ এ গ্রামার ইনভলভড, তাই না? হ্যাঁ, একটু ভেবে, মানে ওই যে সেন্টেন্সটাকে ঠিক করে, কিন্তু সেটা হয়তো নেক্সট টেকে হবে। কিন্তু এটা তো আমরা তৎক্ষণাৎ ইম্প্রোভাইজ করতে পারছি। সেই দিক থেকে আমার পক্ষে টু ওয়ার্ক ইন আ বেঙ্গলি ফিল্ম এত বছর পরে আমার পক্ষে ভীষণ ভালো, মানে আমার মনে হয় তাতে ভালো অভিনয় হয়েছে, কারণ বাংলা ভাষায়, নিজের ভাষায় করতে পেরেছি। একটা ব্যাপার একটু শর্মিলা ঠাকুরকে ফলস পজিশনে ফেলবো, সেটা হলো যে অনেকেই হয়তো জানেন না, আজকে ছবি রিলিজ করেছেন, উনি প্রথমবার নিজের গলায় গান গেয়েছেন এই ছবিটাতে। এবং আমি যখন প্রথম স্ক্রিপ্টটা লিখেছিলাম, ওনাকে শোনালাম, হাসলেন, এরকমভাবে হেসে বললে, আই কান সিং টু সেভ মাই লাইফ সুমন। আমি তখন, ডিরেক্টররা ভীষণ পাজি হয়তো, সো আমি তখন প্রথমবার, আমিও শর্মিলা ঠাকুরের সঙ্গে স্ক্রিপ্ট পড়ছি, আমিও নার্ভাস। সো আমি কি আর বলবো, কিন্তু আমি জানতাম যে উনি করবেন, এবং সত্যি করে বলছি, উনি এডিটটা আগে একবার দেখলেন, এন্ডিংয়ের ব্যাপারটা, তখন উনি বুঝতে পারলেন যে হাউ ইট ওয়াজ নেসেসারি। এবং তারপরে আমি গল্পটা অনেককে বলেছি, তুমি কতবার হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছো, তো সেইটার কি তোমার অনুভূতি, কিরম লাগছে? না, যেরকম এই বয়সে একটা যেরকমভাবে গান করে কেউ, একটু গলাটা ভাঙা, সেটা ভাল লাগছে। আর তখন আমি যখন, তুমি বলছিস কতবার পাঠিয়েছি, কারণ আমার বাড়ির উপর একটা আমার মানে ফ্লাইট পাথ, ওখানে মানে এভরি 2 মিনিটস একটা প্লেন আসে। তো সেই জন্যে যখনই মানে মুডে করলাম, তারপরে হঠাৎ প্লেন এসে গেল, তো সেই জন্যে আমি রেকর্ড করছিলাম। তখন একটা প্লেন আছে, তো যেটা ভালো হলো, তো সেই জন্য সেন্ড ইউ লটস, তাতে তোমার ভীষণ কনফিউজ হয়ে যাবে তুমি, তারপর ভাববে যে কোনটা রাখতে হবে কোনটা, তো ডিসিশন ওয়াজ ইন মাইন্ড। কিন্তু ভালো লাগছে, খুব ভালো লাগছে। খুব ভালো লাগলো। ঋতুকে আমি চিনতাম, অনেক মঞ্চে, অনেক জায়গায় ওনার সঙ্গে আলাপ হয়েছিল, কিন্তু এরকমভাবে যে একটা ইন্টিমেট আর এরকম একসঙ্গে কাজ করার যেটা একটা অনুভূতি আছে, সেটা নিশ্চয়ই হয়নি কখনো।
কিন্তু এটা ছবিতে কাজ করে ভীষণ ভালো লাগলো। মানে অভিনেত্রী হিসেবে নিশ্চয়ই, কলিগ হিসেবে নিশ্চয়ই, আর প্রযোজক হিসেবে তো বলার মানে এত, আর শর্মিষ্ঠা সঙ্গে যিনি অলসো কি এক্সিকিউটিভ প্রডিউসার, এক্সিকিউটিভ হ্যাঁ, কিন্তু মানে মানে একেবারে আমার কমপ্লেন করবার একেবারে সুযোগই পেলাম না। ভাবছিলাম যে কোনো একটা ব্যাপারে তো বলবো, এটা ঠিক হলো না, কিন্তু মানে আমাকে আমার গাড়িটার একটু মনে হয়েছিল একটু এত দূর 2 ঘন্টার রাস্তা একটু আনকমফোর্টেবল, গাড়িটা সেকেন্ড দিনে চেঞ্জ হয়ে গেল। সময় পেলাম না 2-3 দিন একটু খুঁতখুত করবার, ওই আর কি। আর খাবার দাবার সময় কোনো এক্সটেনশন হয়নি বেশি, আর যখন এক্সটেনশন হয়েছে আমি বলছি যে এটা সিনটা চেঞ্জ আরেকবার নিয়ে একটু এটা ঠিক করে নাও, লেটস এক্সটেন্ড অ্যান্ড ফিনিশ ইট। তো মানে কি করে যে আমাদের শুটিংটা শেষ হয়ে গেল, কোনো ভীষণ ভালো লাগলো, মানে খুব স্মুথলি প্রবলেম, সেটা তোমার জন্য হয়েছে বিকজ সবাই মিলে যেটা অনেকে একটা- বেশি মানে অনেকের অনেক ট্যান্ট্রামস থাকে, শি ইজ সাচ আ বিগ স্টার, এত মানে তাই তো বললাম ট্যান্ট্রাম করবার সুযোগই পেলাম না, না, ভাবছিলাম কোনো একটা ব্যাপারে তো হোক, একটা একটু হইচই হোক। এত বিউটিফুল একটা পার্সোনালিটি উনি, মানে এত ভেতরের মানুষটা এত সুন্দর যে অভিনেত্রী হিসেবে তো আমি কোনো মূল্যায়ন করতে পারি না, কারণ আমার সেই জায়গা নেই, কারণ নট দ্যাট কোয়ালিফাইড এনাফ টু টক অ্যাবাউট হার অ্যাক্টিং প্রাওয়েস। বাট উনি একজন অত্যন্ত প্রতিভাশালী অভিনেত্রী, ওনার সারা পৃথিবী ওনার গুণগ্রাহী, কিন্তু আমার কাছে উনি যে ভেতরের একটা বিউটিফুল হিউম্যান বিইং, সেটা বোধহয় ওনার কাজের মধ্যে সবসময় সেটা রিফ্লেক্ট করতো, ইজন্ট ইট? কিন্তু মানে- সব ছবি একটা চ্যালেঞ্জ, কিন্তু যতই তুমি এক্সপিরিয়েন্সড হও না কেন, কিন্তু প্রত্যেকটা একটা নতুন ছবি, নতুন এনভায়রনমেন্ট, নতুন টিমের সঙ্গে যখন তুমি কাজ করছো, সেটা নিশ্চয়ই ইউ ওয়ান্ট টু ডু ইয়োর বেস্ট, তাই না? আর আর এই স্ক্রিপ্টটা তোমার খুব ভীষণ পছন্দ হয়েছিল। হয়েছিল, আর এরকম এরকম রোল আমি কখনো করিনি, আর এরকম রোল সবসময় আসেও না। আর সুমনের যেরকমভাবে উনি স্ক্রিপ্টটা আমাদের বোঝালেন, অ্যান্ড ঋতু অ্যান্ড দ্য হোল টিম, ইন্দ্রনীল, মানে আমাদের মনে হয় না যে আমরা কিছু একটা কঠিন কাজ করলাম বা কিছু, কিন্তু করেছি আমরা ভীষণ। But how did you manage to look so beautiful in every frame? কিন্তু হি ট্রাইড হিজ বেস্ট নট টু মেক মি লুক বিউটিফুল। হ্যাঁ, ওই যে সব সব শীত টির গুলো কি সব মানে দ্য হোল, তোমরা দেখোনি না ছবিটা, যখন দেখবে তখন দেখবে যে আমার মুখের যে সব ক্রেভিসেস সব Microlenso, Manoj, it is like butter. was মানে like magnified. মানে বয়স তো বয়স, বয়স মাল্টিপ্লাই বাই ইনফিনিটি। শহরে নন্দনে শোনা যাচ্ছে এই নন্দনে আমরা ছবি আছে বা নায়ক দেখেন নায়ক ইনস্টাগ্রাম ফার্স্ট টাইম আমরা নায়ক দেখলাম, আমি দিল্লিতেও এসেছিল, বিগ স্ক্রিনে যখন আমি, এখন তো সব ওটিটিতে, যদি মানিকদার ছবি দেখতে হয় ওটিটিতেই দেখা যেতে পারে, অথবা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে দেখতে হয়, কিন্তু এখানে পিভিআরে আমরা সবাই দলবল নিয়ে গেলাম, আর কি ভালো লাগলো, মানে রেস্টোর্ড প্রিন্ট, আর সুব্রত মিত্রের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কি দারুণ ফটোগ্রাফি, যে এক একটা সিনে যেখানে মানে বাইরে প্ল্যাটফর্মে লোক দাঁড়িয়ে রয়েছে আর আমরা প্ল্যাটফর্মের ভিতরে কম্পার্টমেন্টের ভিতরে কথা বলছি, দুটোর লাইটের কত পার্থক্য রয়েছে, সেটাকে ব্যালেন্স করা, অ্যান্ড দিস ইনডোর আউটডোর ব্যাক প্রজেকশন, আমি যখন কথা বলছি একটা লেফট টু রাইট চলছে, উনি যখন কথা বলছেন উত্তমবাবু তাকে তার অপোজিটে চলছে, তো এই ব্যাপারগুলো যে এত ভালোভাবে উনি করেছেন, ডিওপি জেনেন সুব্রত মিত্র অ্যান্ড বংশীদার সেটগুলো, তাদের কি দারুণ কাজ, আর কত কত কম বাজেটে ওরা ছবি করতেন। কুরুসাওয়া, বর্মন ওনার কন্টেম্পোরারি ছিলেন, কিন্তু ওদের সঙ্গে যিনি যখন অ্যাওয়ার্ড ফাংশনে যখন ওরা প্রাইজ পাবে কি উনি প্রাইজ পাবেন, ওদের বাজেট আর আমাদের বাজেট কোনো তুলনা ছিল না। তো সেই আর কি ওনার সঙ্গে কাজ করা ওয়াজ সাচ আ ওয়ান্ডারফুল থিং। আর এই এত বছর পরে হিরো নায়ক উত্তমবাবুর অসাধারণ অভিনয়,
সুমিতা সান্যালের একটা ছোট পার্টে কি দারুণ অভিনয়। তো সেটাতে আমার অভিনয় আমার ভালো লাগলো। আর তো তখন তো আমার মনে হচ্ছিল কি যে করেছি, এখন দেখে খুব I think it is one of your খুব best. ভালো, One of খুব your সুন্দর লেখা, মানে দ্য স্ক্রিপ্ট ওয়াজ সো গুড। তো ওটা একটা বিগ স্ক্রিনের একটা ব্যাপার আছে, এবার আমাদের পুরাতন হয়তো পরে হইচইতে নন্দনে আসবে আবার অমুক আসবে। দেখানো হচ্ছে, তাই কিন্তু না? হ্যাঁ, নন্দনে 14 বছর পর বাংলা ছবি আপনি যখন এয়ারপোর্টে পা রাখিয়ে আপনাকে দেখলেই মনে হচ্ছিল যে একটা ঘরে ফেরার মতো একটা কতটা স্বাদ পেলেন পুরাটা? না, কলকাতা হ্যাজ বিন অলওয়েজ, আমার বাড়ি কলকাতা। আর ন্যাচারালি এখানে অনেক বছর থেকেছি, বাঙালি আমি, তো ন্যাচারালি এখানে এলে আমার এখানে অনেক বন্ধু বান্ধব রয়েছে, তো এখানে আমার খুবই ভালো লাগে। বাংলা খাবার, বাংলা কলকাতার সব কিছু ভালো লাগে। আর ছবিতে কাজ করা, আমি তো বললাম যে বাংলায় ভাষাতে কাজ করা তার একটা আলাদা আনন্দ আছে, তাই না? তো সেটা আমার ভীষণ ভালো লেগেছে। একটা প্রশ্ন যে আমরা বারবার সুমনদার সঙ্গে কথা বলছিলাম আগের দিন, তখন তিনি বলছিলেন যে আপনি নাকি আর ছবি করতে চাইছেন না। এটা কেন? কারণ আপনার যারা মনোমুগ্ধ যারা দর্শক, তারা তো বারবার আপনাকে পর্দায় দেখতে চাইবেন, বাংলা ছবি হোক হিন্দি ছবি হোক। না, আমিও করতে চাই, কিন্তু শরীরে কুলোচ্ছে না এখন। কারণ ছবিটা, মানে অভিনয় করাটা একটা ফিজিক্যাল ব্যাপার, শুধু যে আমি পারফর্ম করবো তার জন্য আমার একটা ফিজিক্যাল ফিটনেস দরকার। তো আমার আজকাল একটু শরীরটা এরকম হচ্ছে, তো ভয় লাগছে যে করতে হবে। তোমার সিঁড়ি দুটো লিফট না হলে তো যেতেই পারতাম না অত উপরে। কোন পাড়া? না, কোন বিষয়? কোন বিষয়? আচ্ছা, কলকাতা। যেটা কলকাতা এখন নেই বলছেন। নেই বলে ভালো, পুরাতন ছবি দেখে ওই বাইরে ছিল। না, আমি মিস করি না, আমি তো আসি এখানে। মিস কেন করবো? মিস করলেই চলে আসি এখানে। আর এখানে সব কিছুই আছে, যেমন আমরা যেমন কথা বলতাম আগে, সবার সঙ্গে আর্গিউ করা, কেউ কারোর কথা শোনে না, না তুমিও কিছু বলে যাচ্ছ, আমিও কিছু বলে যাচ্ছি, তো হোয়াট ইজ দ্য পয়েন্ট উই ডোন্ট নো, বাট উই কিপ অন, তর্ক ইজ দ্য মেইন থিং। তো এটাও চলে, এখনো তো চলে সেটা। আর কি মিস করার আছে? কাঠি কাবাব পাওয়া যায়, খাবারের ঘুগনি পাওয়া যায়। না 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 না, সেরকম খাওয়া যায়, এরকম যায়। হ্যাঁ, যাই আমি যাই, তো ওরকম যে সেজে গুজে যাবার দরকার নেই। সেটা হয়ে গেছে, কিন্তু যেরকম একটা যেটা ভাইব যেটা রয়েছে না কলকাতা, যেটা হোয়াট মেক্স কলকাতা একটা I mean, nothing works, but everything works, তাই না? Very nice, very well said. You know, so it is একেবারে mayhem. আমরা যখন ঘন্টা দিয়ে যেতাম টিটানগরে, ফিরতাম টিটাগড়, হ্যাঁ, তো সেটা যেগুলো আমরা সব দেখতাম, কেউ ক্যারাম খেলছে, আমরা যখন যাচ্ছি সবাই একজন চারপাই দিয়ে রাস্তায় শুয়ে রয়েছে, তার একটা লাইটও রয়েছে, লেপ টেপ নিয়ে সব কম্বল টম্বল নিয়ে সকালে ওরা স্কুল চিলড্রেন পাসিং, ওদের পাস করানো হচ্ছে, কেউ উপর থেকে কিছু একটা ফেললো নোংরা জিনিস, তো নানান রকম সিন দেখা যায়, কেউ চান করছে। তো অন্য শহরে এগুলো দেখা যায় না সেরকম। দ্য রিয়েল, you know, the living theatre that we are witnessing all the time in Kolkata, and this mingling of different class of people, or Bengali class, you know, different religious communities. এটার একটা যেরকম কসমোপলিটন, একটা সিমলেস ব্লেন্ডিং, সেটা অতটা মানে দিল্লিতে এরকম দেখা যায় না। In Bombay you see a lot of working people going to work, ওখানেও একটা কসমোপলিটন ব্যাপার আছে, কিন্তু এখানে যেরকম lots of poverty, but everything, but there is, the spirit is different, and lot of art, lot of tasteful things. আমার মিউজিক খুব ভালো লাগে, নতুন যা হচ্ছে, একটা স্পিরিটের ব্যাপার আছে আমার মনে হয়। মায়েদের চরিত্র, আমরা মায়েদের যেমন দেখি, সেটা হচ্ছে যে ওয়ার্কিং ওমেন হোক বা হোম মেকার, মায়েদের ব্যস্ততা সবচেয়ে বেশি থাকে, কিন্তু একটা সময়ের পর গিয়ে তারা সবচেয়ে একা হয়ে যায়।
এই একাকিত্বটা এখানেও দেখানো হয়েছে, যদিও কিছু কিছু জিনিস যেটা নেই সেটা ছুঁয়ে তিনি উপভোগ করছেন, ফিরে যাচ্ছেন। আপনার কাছে জানা যে একাকিত্বটা উপভোগ করেন নাকি আসলে কষ্ট দেয়, কারণ বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম। না, আমার মনে হয় না কষ্ট পাওয়া আমাদের হাতে না। আমরা শুধু শুধু কষ্ট কেন পাবো? কষ্ট পেলে আমরা অন্য কিছু করতে পারি, কিন্তু এই যে অনুভব কথা বললেন যে আমি অ্যাটাচ টু মাই ফার্নিচার, আমার বাড়িতে যা যা জিনিস আছে, আমার তার সঙ্গে একটা গল্প আছে যে আমি এটা যখন ওখানে গেছিলাম কোনো একটা জায়গায়, সেখান থেকে নিয়ে এসেছি। তো সেটা যদি ভেঙে গেলে আমার একটু কষ্ট লাগে, তো ওটাকে একটু আমি জুড়ে টুড়ে রাখবার চেষ্টা করি, ওই আর কি। তো একটা অ্যাটাচমেন্ট আছে ফ্রম দ্য পাস্ট, আর আমার বাড়িটা সেটা রিফ্লেক্ট করে। আর আমি একটু সেন্টিমেন্টাল থাকি, আমি খুব সব জিনিস জড়ো করতে রাখি, ভালো লাগে। মেমোরি, পুরনো চিঠি, পুরনো জিনিস কখনো কখনো দেখি সেগুলোকে, তো ন্যাচারালি। কিন্তু কষ্ট লাগে না, মানে ভালো লাগে এগুলো দেখলে, সেই কথাগুলো মনে পড়ে যায়। সো দ্যাটস পার্ট অফ মাই লাইফ, তাই না? তো কিছুতে কষ্ট সেরকম লাগে না যে ও যদি সেরকম হতো, আমি যদি ইয়াং হতাম বা এটা করতে পারতাম, পাহাড়ে চড়তে পারতাম, মানে যেটা করেছি। সো দ্যাট আই এনজয়েড লাইফ। তো এই ফেজটাও আমাদের এনজয় করতে হবে। সেটা ভালো কিছু খারাপ ফেজ নয়, মানে একটা বয়স হওয়া, একটা So nice, very এক্সপিরিয়েন্স হওয়া, জিনিসটাকে বোঝা, তাড়াতাড়ি রাত যেন না হয়, সব ইটস আ গুড থিং টু গেট ওল্ড অলসো, ইটস অল রাইট।